উদয়ন ট্রেনে তরুণী ধর্ষণের ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে 4 আসামি। রিমান্ডে তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে পুলিশ। মিলেছে ঘটনার সত্যতাও। আর পুলিশের পাশাপাশি এই ঘটনাটি তদন্ত করছে রেল কর্তৃপক্ষ। আগামী সপ্তাহে তদন্ত প্রতিবেদন দেবে তারা। আর এই ঘটনার পুনরাবৃত্তি রোধে নানা ব্যবস্থা নেওয়ার কথা জানায় রেলওয়ে ও পুলিশ। সিলেট থেকে চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেস ট্রেনের ক্যান্টিনে গেল ২৬ জুন দলবদ্ধ ধর্ষণের শিকার হন এক তরুণী। একটি ভিডিও ফুটেজে দেখা যায় ধর্ষণের ঘটনা জানাজানি হলে ক্যান্টিনের সামনে জড়ো হয়ে প্রতিবাদ করেন বেশ কয়েকজন যাত্রী। মামলার 4 আসামিকে 2 দিনের রিমান্ড শেষে বৃহস্পতিবার কারাগারে পাঠানো হয়। রিমান্ডে তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পায় পুলিশ। মেলে ঘটনার সত্যতাও। আটকরা স্বীকার করেছে টিকিট না থাকায় তরুণীকে টাকার বিনিময়ে ট্রেনে তোলে অভিযুক্ত ক্যান্টিন বয় জামাল। ধর্ষণের সময় একটি ভিডিও ধারণ করে তারা। আসামিগুলো আসলে প্রাথমিকভাবে সবাই স্বীকার করেছে এই ঘটনার সাথে সবাই জড়িত ছিল। যে ভিডিওর কথা বলছিলেন আপনি, সেটাও যদি আপনারা দেখে থাকেন তাহলে সেখানেও সেটা প্রমাণ পাওয়া যায়। আমরা সেটা আসলে ভিডিও সূত্র ধরে এবং আসামিদের জিজ্ঞাসাবাদের সূত্র ধরে এবং ভিকটিমের প্রয়োজনে পরীক্ষা নিরীক্ষা কাগজ হাতে পাওয়ার পরে আমরা পরিপূর্ণ ডিসিশন জানাতে পারবো। ঘটনাটি পৃথকভাবে তদন্ত করছে রেল কর্তৃপক্ষ। তাদের কাজও শেষ পর্যায়ে। আগামী সপ্তাহে প্রতিবেদন জমা দেওয়ার কথা জানান কমিটির প্রধান। আনুষঙ্গিক সবকিছু আমরা একটু গুছিয়ে নিয়ে এসেছি এবং ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা রোধ করা যায় এবং আমাদের একটি রানিং ট্রেনে যার যে কর্তব্য তারা যাতে সঠিকভাবে পালন করে এবং সেটার জন্য আপনার একটা সুনির্দিষ্ট একটা সুপারিশ আসে এখানে, সেজন্য আমরা কাজ করতেছি। ধর্ষণের ঘটনার পর রেলের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে। তাই এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানায় রেল কর্তৃপক্ষ ও পুলিশ। অপরাধীকে তার শাস্তির আওতায় আনা, প্লাস ভবিষ্যতে যেন এই ধরনের অনাকাঙ্ক্ষিত আপনার ঘটনা না ঘটে, সেই লক্ষ্যে কিন্তু আমাদের প্রশাসন সর্বাত্মক চেষ্টাটাই করে যাচ্ছে। তাদের যারা মনিটরিং অফিসার আছে তাদেরকে আমরা বলেছি আপনারা যখন এই অফিসদেরকে ইনভলভ করবেন বা ডেপ্লয় করবেন তাদের আপনারা ব্রিফ করবেন যথাযথভাবে, তারা যাতে কোনো অপরাধ না করে। ঘটনার পরপরই উদয়ন ট্রেনে এসআর কর্পোরেশনের ক্যাটারিং সার্ভিস স্থগিত করে দেয় রেল কর্তৃপক্ষ। কেননা ধর্ষণে অভিযুক্ত 4 জনই তাদের কর্মী। রনি দত্ত, চ্যানেল 24, চট্টগ্রাম। সিলেটের জকিগঞ্জে কুশিয়ারা নদীর বাঁধ ভেঙে তলিয়েছে ৮৭টি গ্রাম। দুর্ভোগে কয়েক লাখ মানুষ। জামালপুরে বন্যার কারণে সাময়িক বন্ধ রয়েছে ১২৫টি শিক্ষা প্রতিষ্ঠান। এছাড়া বিপদসীমার উপরে বইছে উত্তরাঞ্চলের নদ নদীর পানি, প্লাবিত নিম্নাঞ্চল। সব মিলিয়ে বন্যা কবলিত দেশের 10 জেলা। যমুনার পানি বাড়লেই শঙ্কা বাড়ে জামালপুরের দেওয়ানগঞ্জ ও ইসলামপুরের মানুষের। টানা কয়েকদিনে নদীর পানি বাড়ায় জেলার 3 উপজেলায় পানিবন্দী হয়ে পড়েছে শতাধিক গ্রাম। পানির তোড়ে ভেঙে গেছে দেওয়ানগঞ্জ, সানন্দবাড়ি ও দেওয়ানগঞ্জ খোলাবাড়ি পাকা সড়ক। যমুনার কোল ঘেঁষে আর এক জেলা বগুড়া। সারিয়াকান্দির চর অঞ্চলের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে পানিবন্দী হয়ে পড়েছে শতাধিক মানুষ। টাঙ্গাইলে ভুঁইয়াপুর, কালিহাতী ও সদর উপজেলায় কয়েক গ্রাম প্লাবিত হয়েছে, ডুবে গেছে ফসলের ক্ষেত। সিরাজগঞ্জও যমুনার পানিতে ডুবে গেছে বিভিন্ন এলাকা। যেভাবে পানি বাড়তেছে এইভাবে যদি অব্যাহত থাকে তাহলে আমাদের এখানে বসবাস করা খুবই কঠিন হয়ে যাবে, বিপদ। ফসলের ক্ষতি হয়েছে, পাট কুষ্টা ক্ষতি হয়েছে, তারপরে মনে হয় গরু বাছুর অনেক জায়গায় আটকে আছে। আমাদের 4টা ওয়াটের অথবা আমাদের এই ওয়াটের অস্তিত্ব থাকবে না যদি এই বাঁধটা ভাঙে। অলরেডি এক জায়গায় ভাঙছে, আর এক জায়গায় আর 2 জায়গায় ভাঙার হয়ে গেছে। 1 মাস ধরে এভাবেই ঢলের পানি ঢুকছে সিলেটের জকিগঞ্জে। পানির তোড়ে এরই মধ্যে ভেঙে গেছে বাঁধ, পানিবন্দী হয়ে পড়েছে 87 গ্রাম। ঘরবাড়ি, সড়ক, শিক্ষা প্রতিষ্ঠান, চিকিৎসা কেন্দ্র সবখানেই থই থই পানি। যদিও পানিবন্দী মানুষের কাছে এখনো পৌঁছায়নি ত্রাণ সহায়তা। আমরা অসহায়ের মাঝে অন্তত জকিগঞ্জ পুরা গোটা ইউনিয়ন মানুষ পানিবন্দী। খাওয়া দাওয়া কিছু পায় নাই, মানুষের আশ্রয় কেন্দ্রও নাই, কেউ সাহায্য সহায়তা করেন না। মৌলভীবাজারের 5 উপজেলায় 3 লক্ষাধিক মানুষ পানিবন্দী প্রায় 20 দিন ধরে। ঢলের পানিতে ডুবে যাওয়ায় 168 শিক্ষা প্রতিষ্ঠানে বন্ধ কার্যক্রম। কিছু এলাকায় পানি নেমে গেলেও
রয়েছে দুর্ভোগ। শেরপুরে কিছু এলাকায় পানি নামলেও এখনও ডুবে আছে 4 উপজেলার 10 গ্রাম। মহারশী, সমেশ্বরী, ভোগাই নদীর পানি কিছুটা কমলেও ব্রহ্মপুত্রের পানি বাড়ছে। অন্যদিকে একই ব্রহ্মপুত্রের পানি বেড়ে গাইবান্ধা সদর, সুন্দরগঞ্জ, ফুলছড়ি ও সাঘাটার বেশ কিছু এলাকায় এখনও ডুবে আছে। তলিয়েছে ফসলের ক্ষেত, ঘরবাড়ি ছেড়ে অনেকে আশ্রয় নিয়েছে বাঁধের উপর। কুড়িগ্রামে নতুন করে প্লাবিত হয়েছে বিভিন্ন এলাকা। তানিম রহমান, চ্যানেল 24। যুক্তরাজ্যের নির্বাচনে নিরঙ্কুশ জয়ের অন্যতম কারিগর লেবার পার্টির প্রধান কিয়ার স্টারমার পরিবারের প্রথম সদস্য হিসেবে বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পার হন তিনি। প্রথমে ছিলেন নামকরা একজন আইনজীবী, পরে নাম লেখান রাজনীতিতে। স্টারমারের আছে নাইটহুড খেতাবও। কিয়ার স্টারমার প্রায়ই বলে থাকেন তার শ্রমজীবী ব্যাকগ্রাউন্ড আছে বইকি। স্টারমারের বাবা একটি যন্ত্রপাতি কারখানায় কাজ করতেন আর মা ছিলেন একজন নার্স। স্টারমারের পরিবারের আয় এমন অবস্থায় ছিল যে 16 বছর বয়স পর্যন্ত তার স্কুলের বেতন পরিশোধ করেছে স্থানীয় প্রশাসন। তিনি তার পরিবারের প্রথম কেউ যে বিশ্ববিদ্যালয়ে পড়েছে। পড়াশোনা করেছেন আইনবিদ্যায়, প্রথমে লিডস ও পরে অক্সফোর্ডে। 1987-তে ব্যারিস্টার হয়ে মানবাধিকার আইনজীবী হিসেবে বেশ নাম কামান তিনি। বন্দীদের মৃত্যুদণ্ড ঠেকাতে সোচ্চার কণ্ঠ স্টারমারের। কিশোর বয়স থেকেই বামপন্থার দিকে ঝোঁক ছিল তার, তবে মূলধারার রাজনীতিতে যখন সম্পৃক্ত হন তার বয়স 50-এর বেশি। 2014 সালে নাইট উপাধি পাওয়া স্টারমার লেবার পার্টির হয়ে এমপি নির্বাচিত হন 2015 সালে। 2017 ও 2019 সালে জেরেমি করবিন নেতৃত্বাধীন লেবার পার্টির ভয়াবহ ভরাডুবির পর করবিনের উত্তরসূরি হিসেবে দল বেছে নেয় স্টারমারকে। দলের শৃঙ্খলার পাশাপাশি হারানো সুনাম কিছুটা ফিরিয়ে আনতে কাজ করেন তিনি। 61 বছর বয়সী স্টারমারের মূল মন্ত্র দলের আগে দেশ। যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাক এর পক্ষপাতী ছিলেন না তিনি, যদিও ঘোষণা দিয়েছেন তার দল ক্ষমতায় এসে আবার ইউতে ঢোকার চেষ্টা করবে না। তবে বিতর্ক ও সমালোচনার সাথেও যুক্ত আছে হবু প্রধানমন্ত্রীর নাম। বিশেষ করে গাজায় তাৎক্ষণিক যুদ্ধবিরতির পক্ষে ছিলেন না স্টারমার। সে সময় ফিলিস্তিনপন্থীদের তোপের মুখে পড়তে হয় তাকে, পরে অবশ্য অবস্থান বদলান। এছাড়া যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশি অভিবাসীদের নিয়ে আপত্তিকর মন্তব্য করেও সমালোচনার মুখে পড়েন তিনি। মাসুম রাব্বি, চ্যানেল 24। আবার ক্রিকেটের খবর। টি-20তে সুফল পেতে দরকার কার্যকর পদক্ষেপ জানিয়েছেন সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন। ঘরোয়া ক্রিকেট কাঠামোর উন্নতির পরামর্শ দিয়েছেন তিনি। পরবর্তী আইসিসি ইভেন্টের কথা চিন্তা করে নির্বাচকদের নিতে হবে সাহসী সিদ্ধান্ত। সময় এসেছে সাকিব মাহমুদুল্লাহকে নিয়ে ভাবার। পুরো আপনার 11 জনকে নতুনভাবে 3টা ফরম্যাটে করা, 33 জন প্লেয়ার রেডি করা, ইটস ভেরি ডিফিকাল্ট। কোথায় দাঁড়িয়ে দেশের ক্রিকেট স্পষ্ট মিনহাজুল আবেদিনের কথায়। তাই হয়তো বিশ্বকাপের সুপার রেটে উঠে তৃপ্ত বিসিবি। সময়ের পালাবদলে আগ্রহের কেন্দ্রে টি-20 ক্রিকেট, অথচ এ ফরম্যাটে কোথায় যেন হারিয়ে টিম টাইগার। কম অথবা বেশি দল নির্বাচন নিয়ে সমালোচনা শুনতে হয় নির্বাচকদের। সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন সামনে টেনেছেন বাস্তবতা। এখন এদেরকে যদি ভালো নার্সিং করতে পারি, কিছু প্লেয়ারকে যদি এই ফরম্যাটের জন্য যদি নার্সিং আইডেন্টিফাই করতে পারি কোন প্লেসে কোন প্লেয়ারের দরকার, ওইভাবে নার্সিং করে যদি ডেভেলপ করা যায় তাহলে এই ফরম্যাটে ভালো কিছু করতে পারবো। 2026 সালে অনুষ্ঠিত হবে পরবর্তী টি-20 বিশ্বকাপ। হাতে পর্যাপ্ত সময়, তবে দরকার সঠিক পরিকল্পনা। সেক্ষেত্রে 2 সিনিয়র সাকিব মাহমুদুল্লাহর ভাগ্য কি হবে? রোহিত কোহলির মতো নিচ থেকে সরে যাওয়ার উদাহরণ 1.5 যুগ ধরে নেই বাংলাদেশ ক্রিকেটে। সেরা কম্বিনেশন খুঁজে পেতে নির্বাচকদের নিতে হবে সাহসী সিদ্ধান্ত। আমি কিন্তু 99 বিশ্বকাপে যখন বেস্ট পারফরমেন্স করে খেলা ছেড়ে দিয়েছি, আমি জানি কতটুকু আগাতে হবে। সিলেকশন প্যানেল এটা মনে করবে কোন প্লেয়ারকে নিয়ে আগানো যাবে, কোন প্লেয়ারকে সামনের দিকে আমরা খেলাতে পারবো, সব কিছু চিন্তা করার সিদ্ধান্তটা কিন্তু সিলেকশন প্যানেলকে নিতে হবে। প্রশ্ন আছে ঘরোয়া লিগের মান নিয়ে। আম্পায়ারিংয়ে উন্নতি করলেও পরিলক্ষিত প্রতিযোগিতার অভাব। কারণ আমাদের ডোমেস্টিক স্ট্রাকচার বলেন, আমাদের ফার্স্ট ক্লাস স্ট্রাকচার বলেন, এখনও পুরোপুরি আপ টু দ্য মার্ক না। এটা আমাদেরকে এক কথায় বিশ্বাস করতে হবে। টি-20 ফরম্যাটে যদি ম্যাচ যদি নাম্বার অফ ম্যাচেস যদি আমরা বাড়াতে না পারি, প্লেয়ারদের জন্য এই ফরম্যাটের জন্য যদি তৈরি করতে না পারি, ইটস ভেরি ডিফিকাল্ট এই এরিনায় ভালো করা। হেড কোচ হাতুড়ুকে ব্যর্থ বলতে নারাজ সাবেক প্রধান নির্বাচক। চ্যাম্পিয়ন্স ট্রফিতে
তার উপর ভরসা রাখছেন মিনহাজুল আবেদিন। আরিফুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে নিজেদের ঝান্ডা মেলে ধরেছেন বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থীরা। লেবার পার্টির হয়ে বড় ব্যবধানে জয় ছিনিয়ে এনেছেন বেশ কয়েকজন প্রার্থী। লন্ডনের হ্যামস্টেড অ্যান্ড হাইগেট আসন থেকে টানা চতুর্থবারের মতো বিজয়ী হয়েছেন বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিক। মোট 23,432 ভোট পেয়েছেন তিনি। প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ পার্টি ডন উইলিয়ামস পেয়েছে মাত্র 8,462 ভোট। লেবার পার্টি ক্ষমতায় আসায় এবার মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন টিউলিপ। হ্যামস্টেড অ্যান্ড হাইগেট আসনে আমাকে আবারও নির্বাচিত করার জন্য সবাইকে ধন্যবাদ জানাই। আমাকে যারা ভোট দিয়েছেন বা দেননি, আমি আপনাদের সবার এমপি। আমি সবার জন্য কাজ করে যাব। যারা আমার জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন, সবার প্রতি কৃতজ্ঞতা। 15,896 ভোট পেয়ে টানা পঞ্চমবারের মতো জয় পেয়েছেন রোশনারা আলী। আর স্বতন্ত্র প্রার্থী বাংলাদেশি বংশোদ্ভূত আজমল মাসরুর পেয়েছেন 14,207 ভোট। এই আসন থেকে অপর দুই স্বতন্ত্র বাংলাদেশি প্রার্থী স্যাম উদ্দিন 325 এবং মোহাম্মদ সুমন আহমেদ পেয়েছেন 315 ভোট। বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থীদের মধ্যে সবচেয়ে বেশি ভোটের ব্যবধানে দ্বিতীয়বারের মতো বিজয়ী হয়েছেন লেবার পার্টির আফসানা বেগম। 18,535 ভোট পেয়েছেন তিনি। টাওয়ার হ্যামলেটসের শ্যাডোয়েলে জন্ম ও বেড়ে ওঠা আফসানার বাড়ি বাংলাদেশের সুনামগঞ্জের জগন্নাথপুরে। আফসানার বাবা মনির উদ্দিন টাওয়ার হ্যামলেটসের কাউন্সিলর ছিলেন। লন্ডনের ইলিং সেন্ট্রাল অ্যান্ড অ্যাক্টন আসনে 22,000-এর বেশি ভোট পেয়ে এমপি হয়েছেন ডক্টর রূপা হক। লেবার পার্টির হয়ে ভোটে লড়েছেন তিনি। রাজনীতিতে নামার আগে লন্ডনের কিংস্টন বিশ্ববিদ্যালয়ে সমাজ বিজ্ঞানের শিক্ষক ছিলেন রূপা। লেবার পার্টির হয়ে প্রথমবার মনোনয়ন পেয়ে তুমুল প্রতিদ্বন্দ্বিতা সত্ত্বেও অল্প ভোটের ব্যবধানে হেরেছেন দুই বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী রুফিয়া আশরাফ ও রুমি চৌধুরী। যেসব আসনে তারা হেরেছেন তা কনজারভেটিভের ভোট ব্যাংক হিসেবে পরিচিত। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24। একটা পদ, সে পদটা হচ্ছে একটা ব্যাংকের এমডি পদ। এই পদটা নিয়ে যত জটিলতা, যত সমস্যা। এখন একটা ব্যাংকে যদি আইন থাকে যে একজন 20 বছর পর্যন্ত থাকতে পারবে, ইতিমধ্যে তার বয়স 70 হয়ে গেছে, অতিরিক্ত সময় থেকে ফেলেছে, তাহলে সে সেখানে এমডি থাকে কি করে? আর একজন দামি দামি একেবারে নোবেল লরেট, সে ওই সামান্য একটা এমডি পদের জন্য লালায়িত কেন? এই প্রশ্নের উত্তর কখনো পেলাম না, যে একটা এমডি পদের জন্য লালায়িত। যে বড় দেশ তাকে প্রমোট করে, সেই দেশের অ্যাম্বাসেডর আমার অফিসটা আছে, আমার অফিসারদেরকে ধমকায়, বলে যে এই সেতু মানে এমডির পদ না থাকলে এই টাকা বন্ধ হয়ে যাবে। এমডির পদের জন্য আমার কাছে তদবির করতে হিলারি ক্লিন্টন ফোন করলেন, 20 মিনিট ধরে ফোন ছাড়ে না, একবার না দুইবার। শেরি ব্লেয়ার তিনি ফোন করলেন, ফ্রান্সের প্রেসিডেন্টের প্রতিনিধি আসলো, পৃথিবীর অনেকেই আসলো। আমি শুধু জিজ্ঞেস করলাম যে আমাকে একটা কথা বলেন, যে এই এমডি পদে কি মধু আছে? কি মধু আছে? এটা গ্রামীণ ব্যাংকটা তৈরি করেছিল, এটা শুরু হয়েছিল স্বাধীনতা পর, কিন্তু এটা যখন সত্যিকারভাবে আইন করে বাস্তবায়ন হলো 83 সালে, তখন জেনারেল এরশাদ সাহেব ক্ষমতায়। তো আমরা বলতে পারি এটা এরশাদ সাহেবের এই ব্যাংকটা তৈরি করলো। তৈরি করার পরে একজন এমডি পদ কাকে দেবেন সে খোঁজ করলো। ওখানে মোজাম্মেল সাহেব ছিলেন একজন, আমি চিনি তাকে।
উনি বললেন যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর আছে, তাকে দেওয়া যায়। তো সেই প্রফেসরকে এনে এখানে এমডি পদে বসানো হলো। আর সেই প্রফেসর এমডি পদে বসে আর ওই এমডি পদে চেয়ারে এমনই গ্লু যে উনি এমনই আটকে গেলেন, ওখান থেকে নড়তে চান না। যে আইন দিয়ে করা হয়েছে সে আইন ছিল মাত্র যে 60 বছর পর্যন্ত থাকতে পারবে, তার বয়স তখন 70 পার হয়ে গেছে। তখন বাংলাদেশ ব্যাংক স্বাভাবিক এ ধরনের যাদের ওভারডিউ হয়ে যায় বলে, তাকে আমাদের তরফ থেকে আমাদের মাননীয় অর্থমন্ত্রী মুহিত সাহেব এবং আমার পররাষ্ট্র বিষয় উপদেষ্টা গওহর রিজভী সাহেব সেই এমডি সাহেবের কাছে গিয়ে বললেন যে আপনি আর এমডি থাকবেন কেন, আপনি বরং এখানে উপদেষ্টা এমিরেটাস হিসেবে থাকেন। তাতে তিনি রাজি না, তিনি মামলা করলেন সরকারের বিরুদ্ধে। নিত্যপণ্যের চড়া দামে হাঁসফাঁস দশা সাধারণ মানুষের, বারবার অভিযানেও কমছে না দাম। সরবরাহ সংকটের অজুহাতে আবারও বাড়তে শুরু করেছে ব্রয়লার মুরগির দাম। আকাশ ছোঁয়া পেঁয়াজ, আলু, কাঁচামরিচ সহ প্রায় সব ধরনের নিত্যপণ্যের দাম। রাজধানীর বাজারগুলোতে দামের নৈরাজ্যে অসহায় ক্রেতা পেরে উঠছেন না জীবনযুদ্ধে। বাজারে এখন 1 কেজি চালের চেয়ে আলুর দাম বেশি। সরকারের বেঁধে দেয়া 28 টাকার আলু এখন বিক্রি হচ্ছে 60 টাকা কেজিতে। পেঁয়াজের ঝাঁজে নাকানি চুবানি দশা সীমিত আয়ের মানুষের, কেজিতে গুনতে হচ্ছে 100 টাকা। পেঁয়াজের দামটা অতিরিক্ত বেশি, তাই আমি মাঝে মাঝে যে 100 গ্রাম 200 গ্রাম করে কিনি, কারণ এত টাকা আমার কাছে নাইও আর বেশি টাকা দিয়ে কিনতেও পারি না। প্রতিদিনই প্রত্যেকটা জিনিসের বাড়ে করে, ওটা জিনিসের দাম আর কখনো কমে না। এ হলো বাজারের অবস্থা। নগরবাসীর অস্বস্তি সবজির দরেও। দফায় দফায় দাম বৃদ্ধির খেলায় আবারও 250 টাকা কেজিতে উঠেছে কাঁচা মরিচের দর। রাজধানীর মহাখালী কাঁচা বাজারে বেগুন, করলা, কাঁকরোল বিক্রি হচ্ছে 100 টাকার উপরে, আর গাজর, টমেটোর দাম ছাড়িয়েছে 150 টাকা। প্রতি সপ্তাহে দ্রব্যমূল্য অনেক ঊর্ধ্বগতি, বাজারে আসলে ধরেন মাথা চক্কর দেয়। সবজি কোনো কিছুই 60 টাকা 80 টাকার কমে নাই। কার কাছে আমরা অভিযোগ করবো যে এই যে বাজারে মানুষের যে অবস্থা, ত্রাহি অবস্থা যেটা, এটা কি করবো? ওরা জিজ্ঞাসা করলে যারা দোকানদার, যারা ব্যবসায়ী, তারা বলে যে ভাই কি করবো, দাম বেড়ে গেছে। অভিযানেও বাগে আসছে না ডিমের দাম। প্রতি ডজন বিক্রি হচ্ছে 150 থেকে 160 টাকায়। সপ্তাহ ব্যবধানে গরিবের আমিষ ব্রয়লার মুরগির দর ছুঁয়েছে 200 ঘর। বাড়তি সব ধরনের মাছের দাম। আকাশচুম্বী দামের কারণে গরিবের পাতে জুটছে না জাতীয় মাছ ইলিশ। ইলিশ মাছ তো অনেক দাম, তো আমাদের মতো সাধারণ লোকের খাওয়া সম্ভব না। বাজার মনিটরিংটা যদি আরেকটু সুস্থভাবে করা যায়, বিশেষ করে যে সিন্ডিকেটটা, এটা যদি রক্ষা করা যায়, তাহলে পরে আমাদের দেশে আবার সেই আগের মতো সবাই স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারে। এমন লাগামহীন দামের পেছনে অব্যবস্থাপনা আর সিন্ডিকেটকে দুষছেন সাধারণ মানুষ। মইনুল হাসান, চ্যানেল 24, ঢাকা। যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে ভূমিধস জয় পেয়েছে লেবার পার্টি। পার্লামেন্টের নিম্নকক্ষে 650টি আসনের 400-র বেশি আসনে জয় পেয়েছে তারা। লেবার দলনেতা কেইর স্টারমার হতে যাচ্ছেন পরবর্তী প্রধানমন্ত্রী এবং তাকে এরই মধ্যে অভিনন্দন জানিয়েছে টরি পার্টির নেতা ঋষি সুনাক। হার মেনে নিয়ে এর দায় নিজের কাঁধে নিয়েছেন তিনি। 2010 সালের পর ফের ডাউনিং স্ট্রিটে প্রধানমন্ত্রী হয়ে ফিরছেন লেবার পার্টির কেউ। যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে দলটি। কনজারভেটিভ পার্টির বিরুদ্ধে বড় ব্যবধান গড়ে তুলেছে 1 দশক ধরে ক্ষমতার বাইরে থাকা এই দলটি। পার্লামেন্টের নিম্নকক্ষে 650 আসনের 400-র বেশি আসনে জয় পেয়েছে তারা। সব ঠিক থাকলে দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন লেবার পার্টির নেতা কেইর স্টারমার। জয়লাভের পরপরই সেন্ট্রাল লন্ডনে সমর্থকদের উদ্দেশ্যে ভাষণ দেন স্টারমার। বলেন জনগণের সেবা করতেই ক্ষমতায় ফিরছে তারা। যুক্তরাজ্যের জনগণ পরিবর্তনের পক্ষে ভোট দিয়েছেন, আর সেই পরিবর্তন এখন থেকেই শুরু। এটা আপনাদের গণতন্ত্র, আপনাদের ভবিষ্যৎ। এখন আপনাদের জন্য কাজ করার পালা। এরই মধ্যে স্টারমারকে অভিনন্দন জানিয়েছেন টরি পার্টির নেতা ঋষি সুনাক। নিজ দলের হয়ে হার মেনে নিয়েছেন তিনি। স্টারমারকে শুভেচ্ছা জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী সহ বেশ কিছু দেশের রাষ্ট্র ও সরকার প্রধান।
On this difficult night, I'd like to express my gratitude. ব্রিটিশ জনগণ আজ গুরুত্বপূর্ণ রায় দিয়েছেন। দলের পরাজয়ের দায় আমি নিচ্ছি। লেবার পার্টিকে স্বাগত জানাই। And I have called Sir Keir Starmer to congratulate him on his victory. কনজারভেটিভ পার্টির গুরুত্বপূর্ণ নেতাদের মধ্যে হারের স্বাদ পেতে হয়েছে সাবেক প্রধানমন্ত্রী লিজ ট্রাস, প্রতিরক্ষামন্ত্রী গ্রান্ট শ্যাপস, জ্যাকব রিস সহ অন্যদের। তবে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয় পেয়েছেন লেবার পার্টির সাবেক প্রধান জেরেমি করবিন। কট্টরপন্থী হিসেবে পরিচিত নাইজেল ফারাজ প্রথমবারের মতো এমপি নির্বাচিত হয়েছেন। কনজারভেটিভদের ঐতিহাসিক পরাজয়ের পূর্বাভাস দেয়া হয়েছিল আগেই। দলটির জনপ্রিয়তা কমার পেছনে দলীয় কোন্দল ও অস্থিরতাকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। গেল ৮ বছরে ৫ বার প্রধানমন্ত্রী বদল হয়েছে দলটিতে। নানা অর্থনৈতিক সংকটের কবলেও রয়েছে দেশটি, যার ফলে নেতৃত্বেও পরিবর্তন চাচ্ছিলেন দেশটির সাধারণ মানুষ। মিলা খন্দকার, চ্যানেল 24।